DJ Moral Stories. জয় বাবা গণেশ, আমার কাজে উন্নতি করো প্রভু। আরে এই বড় গাধা, এত বড় ফুচকা গণেশ খাবে কি করে রে? মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে তোর। শ্যাম মজা ওড়ালেও দিনু ওর কথায় কোনো পাত্তা দিল না, আর মনে মনে বলল, আমার গণেশ চাইলে এর থেকেও আরো বড় ফুচকা খেতে পারে। ওনার লীলা এই লোভী লোকেরা কি করে বুঝবে? দিনু এক গরিব ফুচকাওয়ালা ছিল। বাড়িতে তার স্ত্রী আশা আর এক প্রতিবন্ধী মেয়ে কসক ছিল। দিনু গণেশজির ওপরে অনেক বিশ্বাস করত আর রোজ নিয়ম করে গণেশজির পুজো করত, আর ওনাকে ভোগ না লাগিয়ে, ওনাকে স্মরণ না করে কোনো কাজই করত না। দিনু নিজের মেয়ে কসককে অনেক পড়াতে চাইত, তাই ও ওর অ্যাডমিশন একটা ভালো স্কুলেও করেছিল। কিন্তু কদিন ধরে ওর ফুচকার ব্যবসা ভালো চলছিল না। যাকেই দেখো সেই ওই লোভী শ্যামের দোকানে গিয়ে ফুচকা খাচ্ছে। আমার দোকানে তো কেউ আসেই না একদম। কি করি আমি? দিনু মনে মনে এটা ভাবছিলই কি তখন শ্যাম ওর দিকে তাকিয়ে হেসে বলল, আরে এই দিনু, এইভাবে টুকুর টুকুর করে আমার গ্রাহকদের দিকে কি দেখছিস? আমি কোথায় তোমার গ্রাহকদের দেখলাম? আমি তো এমনি তাকিয়েছিলাম। আরে এই বোকা গাধা, তাকিয়ে থাকলেই কি তোর কাছে গ্রাহক চলে আসবে? একটু চেঁচিয়ে চেঁচিয়ে লোকদের ডাক নিজের দোকানে, হয়তো কোনো গ্রাহক দয়া করে তোর দোকানে চলে আসতে পারে। সন্ধেবেলা উদাস হয়ে খালি পকেটেই দিনু বাড়ি ফেরে। বাড়ি ঢুকতেই আরেক বিপদ এসে হাজির হয়। আশা দিনুকে বলে, এই ফুচকার ব্যবসা যদি না চলে তাহলে বন্ধ কেন করছো না? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে বাবা, দুদিনে ফিস না দিলে নাম কেটে দেবে। এটা শুনে দিনু চমকে ওঠে, কারণ ওর কাজ একদমই চলছিল না। রোজ যা ফুচকা বানাতো তা সবই নষ্ট হয়ে যেত। এতে যা লোকসান হচ্ছিল তা সামলানো দায় হয়ে পড়ছিল। এর মধ্যে কসকের স্কুলের মাইনে দেওয়া তো ওর কাছে পাহাড় চড়ার মতো ছিল, কিন্তু তাও নিজের গণেশজির ওপরে বিশ্বাস রেখে ও বলে, আমার গণেশ সবার মঙ্গল করবেন। দেখিস, পরশুদিন আমি ঠিক তোর স্কুলের মাইনে দিয়ে দেব। সত্যি বাবা? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি তোকে মা। পরের দিন দিনু ব্যবসা শুরু করার আগে রোজের মতো গণেশজিকে ফুচকার ভোগ দেয় আর ওনাকে প্রার্থনা করে, হে আমার গণেশ, আজ যাই করো না কেন, শুধু আমার মেয়ের মাইনেটা জোগাড় করে দাও। আজ যদি তুমি জোগাড় না করে দাও আমি খুব রেগে যাব কিন্তু। এই বলে দিনু নিজের দোকানদারি শুরু করে। কিন্তু সেদিনও বেশিরভাগ গ্রাহক শ্যামের দোকানেই ভিড় লাগিয়ে দাঁড়িয়েছিল। দুপুর হয়ে যায় আর দিনু মনে মনে দুঃখী হয়ে যায়। মনে হচ্ছে গণেশ আমার প্রার্থনা শোনেননি, তাই জন্যই তো একটাও গ্রাহক এখনো পর্যন্ত এলো না। দিনু এটা ভাবছিলই কি তখনই লম্বোদর নামের একজন মোটা লোক সেখানে আসে আর দিনুর দিকে তাকিয়ে বলে, ফুচকা কত করে দিচ্ছ দাদা? 10 টাকায় 4টে বাবু। ও, 10 টাকায় 4টে? এই বলে লম্বোদর হাতে কিছু গুনতে থাকে আর তারপর বলে, তোমার কাছে এখনো কতগুলো ফুচকা আছে গো দাদা? বাড়ি থেকে 500টা ফুচকা বানিয়ে এনেছিলাম। আপনার কতগুলো লাগবে বলুন? আমার তো ওই 500টাই লাগবে গো দাদা। সব প্যাক করে আমার গাড়িতে রেখে দাও আর পুরো টাকাটা নিয়ে নাও। এই শুনে দিনুর খুশির ঠিকানা থাকে না। ও মনে মনে বারবার গণেশজিকে ধন্যবাদ জানায় আর তারপর ফটাফট সব ফুচকা লম্বোদর বাবুর গাড়িতে রেখে আসে। এই নিন বাবু, সব ফুচকা আপনার গাড়িতে রেখে দিয়েছি, মশলা আর জলও। এই নাও দাদা তোমার টাকাটা। এবার তো হাসো দাদা। শোনো, আমার নাম হলো লম্বোদর শেঠ। যখনই কোনো মুশকিলে পড়বে আমাকে মনে করো, বুঝলে? এই বলে লম্বোদর দিনুকে টাকাটা দিয়ে নিজের গাড়িটা নিয়ে ওখান থেকে চলে যায়। দিনু ওকে ধন্যবাদ জানিয়ে বলে, আমার গণেশ তোমার মঙ্গল করুক বাবু। গণেশজির এই চমৎকারে দিনু অনেকই খুশি হয়, কিন্তু শ্যাম হিংসায় জ্বলে ওঠে। এটা আবার কি রকম অলৌকিক ব্যাপার রে? একজন গ্রাহক সব ফুচকা নিয়ে চলে গেল, এটা আবার হলো কি করে? হ্যাঁ, এটা তো পুরো টেনশনের ব্যাপার হয়ে গেল রে। এই বাবুটা যে আমার কাছে কেন এলো না কে জানে। ওই দিনের পর থেকে শ্যাম দিনুকে আরো বেশি হিংসা করতে থাকে। ও দিনুর সব গ্রাহক ছিনিয়ে নেওয়ার জন্য নানান বুদ্ধি বার করতে থাকে, কিন্তু ভাগ্য এখনো ওর বদলে দিনুর সাথ দিতে থাকে। সবাই দিনুর ফুচকা পছন্দ করতে থাকে। তোমার ফুচকা তো খুবই সুস্বাদু হয় দিনু দাদা।
আরে এরকম ফুচকা তো কেউ বানাতে পারে না। তা শুনে দিনু বলে, ফুচকা তো আমাদের শ্যাম ভাইও খুব ভালো বানায় রমন কাকা। কি ভালো বানায় তো নাকি? আরে ছাড় তো দেখি ও ফুচকার কথা। ও সব ভেজাল তেলে ভাজে জানিস। ওর ফুচকা খেয়ে তো পেট খারাপ হয়ে যায়, সারাক্ষণ বাথরুমে দৌড়দৌড়ি করতে হয়, তুই জানিস? এটা শুনে শ্যাম খুব রেগে যায়, কিন্তু ও চুপ থাকে আর মনে মনে রমন কাকাকে গালাগাল দিতে দিতে বলে, আরে এই বোকা হাদা, আমি এক্ষুনি না তোর 12টা বাজিয়ে দেব, আর তারপর দেখবো যে তোর কাছে কে ফুচকা খেতে যায়। একদিন বাজারে ধনুষ সেট আসেন। ওনার নানান ধরনের অদ্ভুত অদ্ভুত প্রতিযোগিতা করানোর অনেক শখ ছিল, আর উনি প্রত্যেক বছর এরম প্রতিযোগিতা করাতেই থাকতেন। এই বছর ধনুষ শেঠ সব থেকে বড় ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতে যাচ্ছিলেন। তাই উনি লোকেদের এক জায়গায় ডেকে সবাইকে জানিয়ে দেন যে, শোনো, সবাই মন দিয়ে শোনো, এই সানডে আমি আমার ছেলের জন্মদিনে সব থেকে বড় ফুচকা খাওয়ার প্রতিযোগিতা রাখছি। যে ব্যক্তি এরকম ফুচকা খেয়ে নিতে পারবে তাকে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেব। এই কথা শুনে 5 লাখ টাকার পুরস্কার পাওয়ার আশায় গ্রামের লোকেরা অস্থির হয়ে ওঠে। তাদের এই অবস্থা দেখে দিনু বলে, এত বড় ফুচকা কেউ খেতে পারবে না, দেখবে বাবুর 5 লক্ষ টাকা এমনি বেঁচে যাবে। শেঠ খুব চালাক রে দিনু বাবা, উনি জানেন এত বড় ফুচকা কেউ খেতে পারবে না, তাই জন্যই তো এত বড় পুরস্কার রেখেছেন। ওই দিনের পর থেকেই যাকে দেখো সবাই ফুচকা খাবার প্র্যাকটিসে লেগে যায়। দিনু আর শ্যাম দুজনেরই দোকানে লোকেরা ভিড় করে ফুচকা খেতে থাকে। আরে দিনু দাদা, আর একটু বড় সাইজের ফুচকা বানাও না। শেঠজি যে ফুচকাটা দেখেছিলেন সেটা তো আরো বড় না? ঠিক আছে অমর ভাই, এই নাও আরো বড় সাইজের ফুচকা। হ্যাঁ হ্যাঁ, এটা খেয়ে দেখি। এই বলে আমার বড় ফুচকাটা খাওয়ার চেষ্টা করে, কিন্তু ফুচকাটা মুখে না গিয়ে সোজা মাটিতে পড়ে যায়। ফুচকা সব জল ওর গায়ে পড়ে যায়, আর সবাই হাসতে থাকে। হলো না, যতই চেষ্টা করো না কেন এটা হওয়ার নয়। এত বড় ফুচকা খাওয়া কি মুখের কথা রে বাবা? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন কাকা। গ্রামের যত বুড়ো, বাচ্চা, মহিলা, এমনকি ছেলেরাও সবাই কম্পিটিশনে জেতার জন্য বড় বড় ফুচকা খাওয়ার প্র্যাকটিস করতে থাকে, কিন্তু পুরস্কার জেতার আশা কারোর মনেই ছিল না। রবিবারে সব লোক বাজারে জমা হয়, আর এক এক করে সবাই বিশাল ফুচকা খাওয়ার চেষ্টা শুরু করে, কিন্তু কেউই সফল হতে পারে না। এই দেখে চালাক শ্যাম গরিব দিনুকে অপমান করার এক বুদ্ধি আঁটে। ও ধনু সেটের কাছে এসে বলে, এবার তো এই বিশাল ফুচকাটা দিনুর গণেশজি খেতে পারবে শেঠজি। এই দিনু রোজ তার গণেশকে এরকম বড় ফুচকাই ভোগ দেয় যে। কি বললে? গণেশকে বিশাল ফুচকার ভোগ? আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সেটকে এরম ভাবে হাসতে দেখে দিনু তাকে বলে, হ্যাঁ, আমি আমার গণেশকে ফুচকাই তো ভোগ দিই, আর উনি যদি আসেন তো এর থেকেও বড় ফুচকা খেয়ে নিতে পারেন। তাহলে ডাকো তোমার ওই গণেশকে, আমরাও তো দেখি যে এত বড় ফুচকা গণেশ কি করে খেতে পারে। মূর্খ কোথাকার। এই বলে ধনুষ সেট হাসতে থাকে, আর শ্যাম মনে মনে ভাবতে থাকে, এই বোকা গাধাটা দেখো এবার কেমন অপমানিত হয়, সবাই তোকে দেখে হাসবে, এরপর তো তুই আর ফুচকা বেচাও ভুলে যাবি রে। শ্যাম এরম ভাবছিলই কি তখনই ওখানে একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ায়, আর তার থেকে সেই লম্বোদর শেঠ নেমে আসেন। তাকে দেখে দিনু অবাক হয়ে বলে, আরে লম্বোদর শেঠ, আপনি এখানে কি করে? আরে ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছিল গো দাদা, তাই তো বড় ফুচকাটা খাওয়ার জন্য এসেছি আমি। কিন্তু এটা খাওয়া কি সহজ কাজ নাকি? আরে আমার কাছে এটা খাওয়া তো কোনো ব্যাপারই নয়। লম্বোদরের কথা শুনে ধনু সেট বলেন, যদি না খেতে পারো তাহলে? যদি না খেতে পারি তাহলে 5-এর বদলে আমি আপনাকে 10 লক্ষ দিয়ে দেব। এই শুনে ধনু সেটের মনে লোভ হয়, আর উনি ভাবেন, এই বিশাল ফুচকাটা যখন কেউ খেতে পারেনি তখন ও কি করে খাবে? আমি বরং ওর সাথে শর্ত লাগিয়ে ওকে লুটে নি, ও তো আমার থেকে ধনী ব্যক্তি মনে হচ্ছে। কি ভাবছো গো দাদা? লম্বোদর সেঠের কথা শুনে ধনু সেট বলেন, যদি তুমি এটা খেতে পারো তো আমি তোমাকে পুরো 10 লক্ষ দেবো, আর যদি তুমি এটা খেতে না পারো তাহলে তুমি আমায় 20 লক্ষ দেবে। কি রাজি তো? হ্যাঁ, আমি রাজি। এই বলে লম্বোদর সেই বড় ফুচকাটার দিকে এগিয়ে যায়। আরো যতই ফুচকার দিকে যাচ্ছিল ফুচকাটা বেড়েই যাচ্ছিল, আর সেটা একটা অধিক বিশাল ফুচকায় পরিণত হয়। আর তারপর লম্বোদর সেট এক হাতেই সেই বড় ফুচকাটা খেয়ে ফেলে। তাই দেখে আশেপাশের লোক ওর জয় জয়কার করতে থাকে।
জিতে গেছে, লম্বদার শেঠ জিতে গেছে। এ তো দারুণ ব্যাপার হলো। এই দেখো দেখো কি কাণ্ডটাই না হলো, ওই বোকা হাদার দিনুটা তো বেঁচে গেল। তারপর লম্বোদর শেঠ ফুচকা খেয়ে যেই দিনুর দিকে তাকায় তখন আর একটা চমৎকার হয়। লম্বোদর শেঠ দিনু ও স্ত্রী আশা এবং মেয়ে কসবকে নিজের গণপতি রূপ দেখায়। তারা তিনজনই হাত জোর করে গণেশজিকে নমস্কার করে। হে গণপতি, হে প্রভু, তোমার দর্শন পেয়ে আমরা ধন্য হয়ে গেছি বাবা। জয় গণপতি বাপ্পা জয়। গণেশজির জয় হোক, গণেশজির জয় হোক। এবার ধনু শেঠ আর কিছু বলতে পারছেন না। উনি লম্বোদর শেঠকে চুপচাপ পুরো 10 লাখ টাকা দিয়ে দেয়। লম্বোদর শেঠ সেই টাকাগুলো নিজের গাড়িতে রেখে ওখান থেকে চলে যান। কিন্তু দিনু আর তার পরিবার যখন বাড়ি পৌঁছায় তখন গণেশজির মূর্তির সামনে সেই টাকাটা রাখা থাকে। সেটা দেখেই দিনু নিজের গণেশজির পুরো লীলা বুঝতে পেরে যায়, আর সেই দিনের পর থেকে ওর সব কষ্ট দূর হয়ে যায়। বয়েজ হোস্টেলের কাছে অগ্রসর হতে হতে বিক্রান্ত ও সুজিত নিজেদের মধ্যে কথা বলছিল। বন্ধু, অনেক রাত হয়ে গেছে। গ্রামবাসীরা বলেন যে এই জঙ্গলে রাতে হাঁটা নাকি নিরাপদ নয়। ভাই সুজিত, তুইও কেমন কথা বলিস, পুরো অশিক্ষিতের মতো কথা বলছিস তুই। আরে অশিক্ষিতের মতো কিছুই হয় না আমার বন্ধু, এইসব কথা সত্যি। এই ভূত টুত অবশ্যই আছে, আর এই ব্যাপারটা তো আমাদের মানতেই হবে। তোর যদি মানতে হয় তো মান, আমি ভূতে বিশ্বাস করি না। ওইসব মনের ভ্রম রে। আর যদি এমন কিছু হতো তাহলে অনেক আগেই এখানে কিছু হয়ে যেত, কিন্তু এমন কিছুই হয়নি। আজ পর্যন্ত এমন কিছুই হয়নি যাতে আমি মানবো যে ভূত আছে। তখনই তাদের কাছে একটা আওয়াজ আসে, কিন্তু এখনই শুরু হবে, কারণ আমি ফিরে এসেছি। এমন আওয়াজ শুনে দুই বন্ধু ভয়ভীত হয়ে যায়, আর তাদের সামনে একটি মহিলা দাঁড়িয়েছিল। মহিলার বড় বড় চুল, লাল চোখ, বড় নখ, আর হাওয়ায় চুল উড়ে যাচ্ছিল। সেটা ভয়ানক দৃশ্য ছিল। মনে হচ্ছিল দুজন বন্ধুর রক্ত থেমে গেছে। দুজনই চিৎকার করে আর সেখান থেকে পালায়। তারপর হঠাৎ তারা অদৃশ্য হয়ে যায়, কেউ তাদের ব্যাপারে জানতে পারে না। তারপর বয়েজ হোস্টেলে হঠাৎ করে রাতে একটি ছেলে অদৃশ্য হয়ে যায়। এমনি করে হঠাৎ করে ছেলেদের এই অদৃশ্য হয়ে যাওয়া থেকে পুরো বয়েজ হোস্টেলে একটা ভয়ের আতঙ্ক ছিল। তখনই রবি ডিনার করে সব ছেলেদের সাথে নিজের নিজের রুমে চলে যায়। রবিও নিজের রুমে গিয়ে ঘুমোয়, আর তখনই হঠাৎ করে তার দরজা থেকে কারোর খটখট আওয়াজ আসে। রবি উঠে গেল। এত রাতে আবার কে এলো? ও, মনে হচ্ছে পবন এসেছে। ও একা ঘুমোতে ভয় পাচ্ছে, এই জন্যই আমার রুমে এসে গেছে। রবি তারপর উঠে দরজার কাছে যায়। যেমনি তার পা দরজার কাছে বাড়ছিল তখনই রুমের পরিবেশটিও পরিবর্তিত হচ্ছিল। তার রুমের জানলাটি বিনা হাওয়ায় জোরে জোরে আওয়াজ করে খুলছিল, বন্ধ হচ্ছিল। রুমের লাইট নিজেই চালু বন্ধ হতে থাকে। তারপর রবি দরজাটি খুলে যখন দেখে তখন সেখানে কেউ থাকে না। সে যেমনি আবার ভেতরে যায় তখনই আবার দরজায় তার আওয়াজ আসে। এই কে রে? হ্যাঁ, কে এত রাতে বিরক্ত করছে? রবি আবার দরজা খুলে, কিন্তু সেখানে কেউ ছিল না। তারপর রবি রাগে বকবক করে ভেতরে চলে যায়। তারপর যখনই সে বিছানায় শুয়ে পড়ে, পাখার কাছে দেখে তখনই একটি পেতনি হঠাৎ করে জোর করে তার উপর পড়ে যায়। রবি ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সেখানে কাউকে দেখা যায় না। সে ঘাবড়ে গিয়ে বলে, মনে হচ্ছে এটা আমার ভ্রম ছিল, অথবা বিনা কারণে ছেলেগুলো আমাকে ভয় দেখাচ্ছে। এই ছেলেগুলোর না কোনো কাজকর্ম নেই দেখছি। রবি এমন বলে নিজের বেডে বসেছিল। তারপর সে অনুভব করে যে সে কোনো জিনিসের ওপর বসেছে। রবি তার বেডে দেখে যে তার দুপাশে হাড়ের হাত ছিল। সে চিৎকার করে ওঠে। পেছনে ফিরে দেখে যে সেখানে একটি পেতনি বসে আছে, যে তাকে দেখে হাসছিল। এসো, আমার কাছে এসো। অনেক দিন ধরে তোমাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। সর্বোপরি আমি জেগে উঠেছি আর ফিরে এসেছি। রবি ভয় পেয়ে বলে, কে তুমি? কি চাই? আমাকে ছেড়ে দাও। তোমার কি চাই? আমি চাই তোমার মৃত্যু। পেতনি তার হাত বড় করে রবির গলা টিপে দেয় আর তাকে পাখা থেকে ঝুলিয়ে দেয়।
যাতে সেটা দেখে লাগে যে সে আত্মহত্যা করেছে। রবির আত্মহত্যার খবর পুরো বয়েজ হোস্টেলে ছড়িয়ে যায়। সেই রাতে পবন জল খাওয়ার জন্য যখন বেরোয়, তখনই সে অনুভব করে যে ওপরে দেওয়ালে কেউ হাঁটছে। পবন উপরে দেখে ভয় পেয়ে যায়। পেতনি দেওয়ালে হাঁটছিল আর তার বড় জিভ বের করে তাকে চাটছিল, যাতে পবনের পুরো দেহে রক্ত লেগে যায়। পবন অনেক ভয়ভীত হয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে খুব পালানোর চেষ্টা করে, কিন্তু পেতনি খুব জোর গতিতে তার সামনে এসে যায়, তার মুখকে দেহ থেকে আলাদা করে দেয়, যাতে পুরো মেঝেতে রক্ত ছড়িয়ে যায়। আর এমনি পবনের লাশ দেখে সবাই ভয় পেয়ে যায় আর ছেলেরা নিজেরাই বলে, বন্ধুরা, এই বয়েজ হোস্টেল কিন্তু আগের মতো বয়েজ হোস্টেল নেই, এটা অভিশপ্ত বয়েজ হোস্টেল হয়ে গেছে। একের পর এক মৃত্যু হয়ে যাচ্ছে শুধু। হ্যাঁ ভাই, এখন তো এখানে একা একা ঘুমোতেও ভয় লাগে, যদি কেউ আমাকেই এসে মেরে দেয়। এখন শ্রাপিত বয়েজ হোস্টেলে সব সময় দরজায় খটখট আওয়াজ হয়, জানলায় আওয়াজ আরও বেশি বেড়ে যায়। এমনি চলতে থাকে। ছেলেদের ভয় আরও বেড়ে যায় আর তারা হোস্টেল ওয়ার্ডেনকে বলে, আমরা এই হোস্টেলে আর থাকতে চাই না, এই হোস্টেল পুরো ভূতের দখলে হয়ে গেছে। আমি কালই একটা তান্ত্রিককে ডাকবো। তারপর হোস্টেল ওয়ার্ডেন তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক তাকে বলে, এইখানে অনেক খারাপ আত্মা আছে, সে কাউকেই ছাড়বে না। এই বয়েজ হোস্টেল অভিশপ্ত, এটা খালি করে সবাই ফিরে যাও। তুমি সবাইকে বাড়ি পাঠিয়ে দাও, এতেই সবার ভালো হবে। কিন্তু হোস্টেল ওয়ার্ডেন তার কাজে নষ্ট হওয়ার কারণে সে কথা সে কাউকে বলে না। আর পরের দিন বয়েজ হোস্টেলে দুটো ছেলে খাবার খেয়ে আসছিল। দুজনেই ভাবে যে তাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আর যেমনি তারা পেছনে ঘুরে, তখনই পেতনি তার হাত বড় করে দুজনের গলা টিপে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় আর হঠাৎ করে জমিতে ফেলে দেয়, যাতে তাদের মৃত্যু হয়ে যায়। ছেলেদের এমন মৃত্যু থেকে অনেক ছেলেরা রাতে বয়েজ হোস্টেল থেকে ছাড়ার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু যেমনি তারা দরজায় পৌঁছে যায়, সেই নিজেই দরজা বন্ধ হয়ে যায় আর সেখানে দাঁড়িয়েছিল সেই পেতনি মহিলা। কেউ যাবে না, সবার মৃত্যু নিশ্চিত, যেমন আমাকে এই হোস্টেলে মারা হয়েছিল। সবাই এখানে ওখানে চিৎকার করে পালাতে থাকে। পেতনি এক এক করে সবাইকে মারতে লাগলে, কিন্তু কিছু ছেলেরা হোস্টেলে জীবিত থাকে। যেমনি পেতনি তাদের কাছে আসে, তখনই সেখানে তান্ত্রিক বাবা এসে যায়। এই তুই থাম ডাইনি, এই ছেলেরা তোর কোনো ক্ষতি করেনি, তোর অপরাধী এখানে নেই। আমার এতে কোনো মতলব নেই যে কে আমার দোষী আর কে নেই। এই হোস্টেলে বাস করা প্রতিটি ছেলে আমার জন্য দোষী, কারণ আমি যখন চিৎকার করতে থাকলাম কিন্তু কেউ আমাকে বাঁচালো না। তুই আগে আমাকে বল যে তোর সাথে কি হয়েছিল। আমি এই বয়েজ হোস্টেলে পরিষ্কার করার কাজ করতাম, কিন্তু এক রাতে কিছু ছেলেরা নেশায় চুর হয়ে আমার সাথে জোর করতে চেয়েছিল। আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি আত্মহত্যা করলাম আর তারা আমার লাশকে এই বয়েজ হোস্টেলের গ্রাউন্ডে পুঁতে দিল। কিন্তু এই নির্দোষ ছেলেদের মারছিস কেন তুই? এই বয়েজ হোস্টেলে বাস করা প্রতিটি ছেলের মৃত্যু নিশ্চিত। তারপর পেতনি নিজের চুলগুলিকে আরো বড় করে কিছু ছেলেদেরকে এর গলায় ফাঁদের মতো ঝুলিয়ে দেয়। তখনই তান্ত্রিক বাবা সেই পেতনিকে নিজের বশে করে নেয়, কিন্তু তাকে পূর্ণরূপে শান্ত করতে পারেন না। তারপর সেই ছেলেদেরকে বলেন, এই পেতনিকে তোমাদের বয়েজ হোস্টেলে পুঁতে দেওয়া হয়েছিল, তার লাশ ওখান থেকে বার করো আর রীতি মেনে তার অন্ত্যেষ্টিক্রিয়া করো। ছেলেরা গিয়ে সেই পেতনির লাশকে গ্রাউন্ডে খুঁজে বের করে আর তার থেকে তার কঙ্কাল বের করে পুড়িয়ে দেয়। তারপর বয়েজ হোস্টেলে সব ঠিক হয়ে যায় আর শ্রাপিত বয়েজ হোস্টেলের খেলা এখানেই শেষ হয়ে যায়।